106 মিনিটে রক্ত ঘাম রক্ত হয়ে লড়াই শেষে যখন 10 জনের আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরল, তখন নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম জুড়ে লাখ লাখ চোখ ভেজা জল আর বিশ্বজয়ের উল্লাসে মগ্ন। কিন্তু 1-0 গোলে রোমাঞ্চকর নাটকের আড়ালে এক ফোঁটা ঘাম না জড়েও এক টুর্নামেন্টে যিনি রেকর্ড $15 বিলিয়ন ব্যবসা লালন করলেন, তিনি কোনো ফুটবলার নন, তিনি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। কিন্তু কিভাবে 48টি দল আর 104টি ম্যাচের এই নতুন মহাযজ্ঞের পেছনের আসল অর্থনৈতিক অঙ্ক কি? আজ জানবো ফিফার সেই $1 বিলিয়ন সাম্রাজ্যের আসল সত্য। সাধারণ দর্শকরা ভাবেন ফিফা হয়তো শুধু বিশ্বকাপের এক মাসে ব্যবসা করেন, কিন্তু বাস্তবে ফিফার সব হিসাব চলে 4 বছরের একটি চক্রে। 2023 থেকে 26 সালের এই ঐতিহাসিক 4 বছরের চক্রেই যা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাটিতে 48টি দল নিয়ে অনুষ্ঠিত হলো, ফিফা আয় করেছে রেকর্ড $15 বিলিয়ন বেশি। প্রশ্ন হচ্ছে, কোনো কারখানা না চালিয়ে বা কোনো প্রোডাক্ট বিক্রি না করে ফিফা এই বিশাল 1,80,000 কোটি টাকা কিভাবে আয় করে? আসুন ফিফার আয়ের মূল 4টি খাত বাস্তবে কিভাবে কাজ করে তা একটু ভিতরে গিয়ে বুঝি। প্রথমত হলো টিভি ব্রডকাস্টিং রাইটস। ফিফার অর্থ উপার্জনের মূল ইঞ্জিন হলো এটি। আপনি যখন টিভিতে, মোবাইলে বা অন্য কোনো অ্যাপে সাবস্ক্রিপশন কিনে খেলা দেখেন, তার পিছিয়ে ফিফার তৈরি করা একটি $1 বিলিয়ন নেটওয়ার্ক কাজ করে। আমেরিকা ও এশিয়ার বড় বড় স্পোর্টস নেটওয়ার্ক যেমন ফক্স স্পোর্টস, টেলিমুন্ডো বা বিভিন্ন দেশের রাষ্ট্রীয় টিভি চ্যানেল নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করে এই রাইটস বা সম্প্রচার সত্য কেনার জন্য। এবার 48টি দলের সর্বমোট 104টি ম্যাচ হয়, সম্প্রচার সময় বেড়েছে বহুগুণ। কেবল এই ব্রডকাস্টিং রাইটস বিক্রি করে ফিফার পকেটে ঢুকছে $3.9 বিলিয়ন বেশি। মার্কেটিং ও স্পন্সরশিপ রাইটস, স্টেডিয়ামের চারপাশে ডিজিটাল বোর্ডে খেলোয়াড়দের জার্সি প্রস্তুতকারক হিসেবে কিংবা ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ ট্রফিতে যে ব্র্যান্ডগুলো লোগো ভেসে ওঠে, তারা ফিফাকে বিশাল অঙ্কের ফি দেয়। কোকাকোলা, ভিসা, এডিডাস, ম্যাকডোনাল্ডস এর মতো গ্লোবাল জায়ান্ট ব্র্যান্ডগুলো জানে বিশ্বের অর্ধেক জনসংখ্যায় এই টুর্নামেন্ট একসঙ্গে দেখে। তাই বিশ্বকাপের অফিসিয়াল পার্টনার হতে একটি ব্র্যান্ড ফিফাকে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা ডলার গুনে দেয়। এই স্পন্সরশিপ খাত থেকে ফিফা আয় করছে প্রায় $2.8 বিলিয়ন। টিকেট ও হসপিটালিটি বিক্রি, বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার অভিজ্ঞতা যে কোনো ফুটবল প্রেমীর জন্য স্বপ্নের মতো। আমেরিকা, মেক্সিকো ও কানাডার সুবিশাল 16টি স্টেডিয়ামে সাধারণ ক্যাটাগরির টিকিট থেকে শুরু করে বিলাসবহুল ভিআইপি, হসপিটালিটি বক্স সবকিছুর মূল চাবিকাঠি ফিফার হাতে। একটি মেগা ম্যাচের ভিআইপি শুটের টিকিটের দাম $10,000 ছাড়িয়ে যায়, যেখানে ধনী ব্যবসায়ী থেকে শুরু করে সেলিব্রিটিরা খেলা দেখতে আসেন। এই সাধারণ ভিআইপি টিকিট বিক্রি করে ফিফার ঘরে এসেছে প্রায় $3 বিলিয়ন। লাইসেন্সিং ও ব্র্যান্ডিং, আপনি যখন বাজারে গিয়ে অফিসিয়াল ফিফা 2026 খোদাই করা ফুটবল জার্সি, ক্যাপ, কিরিং কিংবা প্লেস্টেশনের জনপ্রিয় ফুটবল গেম খেলেন, প্রতিটি বিক্রির একটি নির্দিষ্ট শতাংশ রয়্যালিটি বা ফি সরাসরি চলে যায় সুইজারল্যান্ডের জুরিখে। এমনকি কোনো বড় খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান যদি তাদের প্যাকের বিশ্বকাপের লোগো ব্যবহার করতে চায়, তাহলেও ফিফাকে মোটা অঙ্কের লাইসেন্সিং ফি দিতে হয়। এই লাইসেন্সিং ও মার্চেন্টাইজ খাত থেকে ফিফা আয় করছে বাকি $5.3 বিলিয়ন। বিশ্বকাপের এই বিশাল অর্থনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো আয়োজক দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করতে, কিন্তু আসল শেষে বড় অঙ্কের প্রফিট ট্যাক্স ফ্রি অবস্থায় পকেটে পুরে জুরিখে ফিরে যায় ফিফা। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে আগে থেকে বড় স্টেডিয়ামগুলো প্রস্তুত ছিল, তবুও 16টি শহরের নিরাপত্তা, যাতায়াত এবং বিশাল এই মেগা টুর্নামেন্টের পরিচালনায় 3 দেশকে সম্মিলিতভাবে কয়েক $1 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। তবে ফিফা স্বাগতিক দেশের সরকারের সাথে চুক্তি করার সময় একটি কঠোর শর্ত জুড়ে দেয়, ট্যাক্স এক্সেম্পশন। অর্থাৎ আয়োজক দেশে বিশ্বকাপ আয়োজন করে ফিফা যত $1 বিলিয়ন আয় করুক না কেন, স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের থেকে তারা চুক্তি অনুযায়ী বিভিন্ন ধরনের কর থেকে অব্যাহতি পায়। এখন প্রশ্ন আসতে পারে, এই $15 বিলিয়ন পুরোটাকে ফিফা তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেয়? তারা কি কোনো খরচই করে না? যেহেতু ফিফা আইনিভাবে একটি অলাভজনক সংস্থা হিসেবে নিবন্ধিত, তাই নিয়ম অনুযায়ী তারা যা আয় করে তার একটি বড় অংশ আবার ফুটবলের পেছনে খরচ হিসেবে দেখাতে হয়। আসুন দেখি সেই খরচগুলো বাস্তবে কোথায় যায়। রেকর্ড প্রাইজ মানি ও ক্লাবের বোনাস, খেলোয়াড়দের এই রক্ত ঘাম করা লড়াই স্বীকৃতি হিসেবে ফিফা প্রাইজ মানি দেয়। চ্যাম্পিয়ন স্পেন একা পেয়েছে রেকর্ড $48 মিলিয়ন, যা বাংলা টাকায় 500 কোটি টাকা। আর টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলই কোটি কোটি টাকা পেয়েছে। কিন্তু এখানে একটি বড় অর্থনৈতিক খেলা রয়েছে। বিশ্বকাপের খেলোয়াড়রা মূল চুক্তি ভিত্তিক বেতন পান কিন্তু ক্লাবগুলো থেকে, যেমন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্ট খেলতে গিয়ে যদি কোনো বড় তারকা ইনজুরিতে পড়েন, তবে সেই ক্লাবের শত কোটি টাকার ক্ষতি হয়। তাই ক্লাবগুলোকে রাজি রাখতে এবং খেলোয়াড়দের ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে ক্লাব বেনিফিটস প্রোগ্রামের অধীনে ফিফা বিশ্বজুড়ে ক্লাবগুলোকে দিয়েছে প্রায় $350 মিলিয়ন। লজিস্টিক্স, প্রযুক্তি ও টুর্নামেন্টের পরিচালনা,
একসাথে 3টি ভিন্ন দেশে 48টি দল, তাদের কোচিং স্টাফ, হাজার হাজার কর্মকর্তা এবং 104টি ম্যাচের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা মুখের কথা নয়। প্রতিটা ভেন্যুতে বিশ্বমানের হাইটেক ক্যামেরা, হাজার হাজার নিরাপত্তা কর্মী, অত্যাধুনিক ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারি, ভিআর প্রযুক্তির সেটআপ এবং দলগুলোর এক শহর থেকে অন্য শহরে চার্টার্ড ফ্লাইটে যাতায়াতে পুরো ব্যয়ভার ফিফাকে বহন করতে হয়। ফিফা ফরওয়ার্ডস প্রোগ্রাম। বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতে ফিফা তাদের 209টিরও বেশি সদস্য ফুটবল ফেডারেশনকে নিয়মিত অনুদান দেন। আপনি জানলে অবাক হবেন, এর অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের বাফুফেও। আফ্রিকার অনুন্নত কোনো দেশের ফুটবল একাডেমি তৈরি, নতুন ঘাসের মাঠ তৈরি কিংবা এশিয়ার ফুটবল ক্লাবগুলোর পেশাদার অবকাঠামো নির্মাণের জন্য এই ফান্ড ব্যবহার করার নির্দেশ থাকে। বিশ্বজুড়ে এই ফিফা ফরওয়ার্ড 3.0 প্রজেক্টের অধীনে ফুটবল প্রসারের ফিফা সরাসরি সরিয়ে দিয়েছে প্রায় $3 বিলিয়ন। বাকি যে টাকাটা অবশিষ্ট থাকে সেখান থেকে জুরিখের প্রশাসনিক কর্মকর্তা, রেফারি ও টেকনিক্যাল স্টাফদের বেতন ভাতা মেটানোর রিজার্ভ ফান্ড ও আপদকালীন তহবিল হিসেবে সুইজারল্যান্ডের ব্যাংকে গচ্ছিত রাখা হয়। নিউ ইয়র্ক, নিউ জার্সির লাল হলুদ উল্লাসের রাতে যখন একটা দেশ আনন্দে ভাসলো আর অন্য একটা দেশ অশ্রুসিক্ত বিদায় নিল, তখন আমরা ভাবি ফুটবলের জয় বোধহয় শুধু চ্যাম্পিয়নদের জন্য। কিন্তু 90 মিনিট কিংবা 120 মিনিটের এই রোমাঞ্চকর আবেগের আড়ালে আসল জয়টা সবসময় জুরিখে সেই ঠান্ডা করে জমা হয়। লাখ লাখ ভক্তের ভালোবাসা আর $1 বিলিয়ন টিকিটের উপর ভর করে বিশ্ব ফুটবলের এই অভিভাবক সংস্থাটি আবার তৈরি হয় পরবর্তী 4 বছরের নতুন এক বাণিজ্যের জন্য। ফুটবল কি সত্যি শুধু একটি সুন্দর খেলা, নাকি সর্বকালের সেরা এক বাণিজ্যিক সাম্রাজ্য? উত্তরটা আপনার ভাবনার উপরে ছেড়ে দেওয়া ভালো। আজ এই পর্যন্তই, দেখা হবে অজানার প্রান্তের পরবর্তী পর্বে।